ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর সবাই ভয়ে চুপ করে থাকলেও এক সাহসী লেডি লয়ার দিলরিত একাই আওয়াজ তোলে ব্রিটিশদের বিরুদ্ধে। সে তো সরাসরি তাদের বিরুদ্ধেই কেস ঠুকে দেয়। যখন কেউ তার পাশে ছিল না তখনই তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে কেস লড়তে চলে আসে সেই সময়ের বিখ্যাত ইন্ডিয়ান লয়ার সি শঙ্করন নায়ার। এ কারণে তাদেরকে অনেক অন্যায় অবিচার সহ্য করতে হলেও তারা থেমে যায়নি। আর এত বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত তারা কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে এই কেসে জয়লাভ করে আর কিভাবে জালিয়ানওয়ালাবাগের আসল সত্য সবার সামনে প্রকাশ করে সেটাই দেখব আজকের গল্প কেসারি চ্যাপ্টার 2-তে। সময়টা ছিল 1919 সাল, 13 এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ, ঠিক বিকাল 5টা। মাঠে অনেক মানুষ একত্রিত হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে মানববন্ধন করতে, তাদের অধিকার আদায়ের জন্য। এটা ছিল একটা শান্তিপূর্ণ মানববন্ধন। তো তাদের নেতা সেখানে উঠে সবার উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিতে থাকে। আর এদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই, বয়স খুব বেশি না হলেও সে মানববন্ধনে যোগ দিয়েছে। সেখানে তার মা এবং ছোট্ট বোনকেও দেখা যায়, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে সব বয়সের সব ধরনের মানুষ একত্রিত হয়েছে। তো এই ছেলেটার মা তাকে বলতে থাকে যে তোমার বোন একটু খাবার খাবে, নিয়ে এসো তো। তখন সেও মজার ছলে বলে এতটুকু একটা বাচ্চা মেয়ে এত কিভাবে খায়। এটা শুনে তো তার বোন আর মা দুজনেই হাসতে থাকে। এরপরই সে চলে যায় তার বোনের জন্য কিছু খাবার কিনতে। ঠিক এই সময় দেখা যায় সেখানে হঠাৎ করেই ব্রিটিশ আর্মিরা চলে আসে আর তাদের লিড দিচ্ছিল কমান্ডার ডায়ার। ডায়ারের নির্দেশেই সেখানে সবার উপর বন্দুক তাক করা হয়। এরপরই শুরু হয় ফায়ারিং। একের পর এক মানুষ মারতে থাকে তারা, বাচ্চা বুড়ো মহিলা কাউকেই বাদ দিচ্ছিল না। তারা সবাইকে নৃশংসভাবে মারতে থাকে। তখনই দেখা যায় সেই বাচ্চা ছেলেটিও পাগলের মতো এদিক সেদিক তার মা বোনকে খুঁজতে শুরু করে, আর এদিকে তার মাও তাকে খুঁজছিল। কিন্তু যখনই ছেলেটা তার মাকে দেখতে পায় তখনই দেখা যায় তার উপর একের পর এক মানুষ এসে পড়তে থাকে। তাদের সবাইকে ব্রিটিশরা গুলি করে মারছিল। তাদের সবার নিচে চাপা পড়ে ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে আমাদের দেখানো হয় এই সব কিছুর পেছনের আসল কারণ কি। এখানে সবাই মানববন্ধন করতে এসেছিল একটা কারণে, কারণ 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটিশরা অনেক ইন্ডিয়ানদেরকে নিয়ে গিয়েছিল যুদ্ধ করতে। আর সবাইকে ব্রিটিশরা বলেছিল যে তোমরা যদি আমাদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে তোমাদেরকে আমরা স্বাধীনতা দিব। সবাই আসলে এজন্যই সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ব্রিটিশদের পক্ষ থেকে। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলেও ব্রিটিশরা তাদের ওয়াদা রাখেনি, তারা তা ভঙ্গ করেছে। তারা ইন্ডিয়ানদের আবারও নিজেদের দাসে পরিণত করেছিল। আর সেই যুদ্ধে পাঞ্জাব থেকে গিয়েছিল সবচেয়ে বেশি পরিমাণের সোলজার। তাই ব্রিটিশদের এই ধোঁকাবাজির বিরুদ্ধে তারাই সবার আগে সোচ্চার হয় আর শুরু করে আন্দোলন। অমৃতসর কলেজের প্রফেসর কৃপাল সিং এই আন্দোলনের মূল নেতা ছিল। সেই তখন সব তরুণদেরকে একজোট করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশরা তো অনেক চেষ্টা করছিল কৃপালকে থামানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই তাকে থামাতে পারে না। তারা তো বুঝে উঠতে পারছিল না এখন তাদের কি করা উচিত। তাই তারা তিরাথ সিং নামের একজন ইন্ডিয়ানের কাছে পরামর্শ চায়। আর এই তিরাথ সিং ছিল ইংরেজদের পা চাটা চামচা। সে সবসময় তাদের কথাতেই সবকিছু করত। সে নিজে ইন্ডিয়ান হলেও সবসময় ব্রিটিশদের আশেপাশেই ঘুরে বেড়াতো। সেই তখন ব্রিটিশদেরকে নায়ার নামের একজন ব্যারিস্টারের কথা বলে। এখন শুধু সেই তাদেরকে সাহায্য করতে পারবে, কারণ আজ পর্যন্ত কোনো কেসই সে হারেনি। তাই এবার তারা কিরপালের নামে কেস করে তার বিরুদ্ধে লড়বে, আর সেখানেই তাদের সঙ্গ দিবে নায়ার। ব্রিটিশরাও তাকে খুব মান্য করত। সে সময় ব্রিটিশ ভাইসরয় কার্যালয়ের একমাত্র ইন্ডিয়ান ছিল এই নায়ার। তো নায়ারকে তারা তাদের কথা জানালে নায়ারও তাদের সঙ্গ দিতে রাজি হয়ে যায়। এরপরই দৃশ্য চলে যায় কোর্ট রুমে। কিরপালকে নিয়ে আসা হয় কাঠগড়ায়। কেসের কার্যক্রম শুরু হয়। আমরা নায়ারকে দেখতে পাই। কোনটা সত্য কোনটা মিথ্যা সে কোনো কিছুরই পরোয়া করে না। তার মূল উদ্দেশ্যই হলো কেস জেতা। তাই সেও তখন কিরপালকে তার কথার জালে ফাঁসিয়ে ঠিকই তাকে দোষী সাব্যস্ত করে, যদিও সে ব্রিটিশদের বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের জন্যই আন্দোলন করছিল। কিন্তু নায়ার নিজে ইন্ডিয়ান হয়েও এই ব্যাপারটা না দেখেই তাকে দোষী সাব্যস্ত করে দেয়। এরপর যখন কিরপালকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তায় তার নায়ারের সাথে দেখা হয়। সে তখন নায়ারকে বলতে থাকে আপনি অনেক ভালো একজন উকিল, কিভাবে একজন দেশভক্তকে আপনি দেশদ্রোহী বানিয়ে দিলেন। তখন নায়ার বলে আপনি অনেক ভালো একজন কবি, কিন্তু কবিতা দিয়ে তো আর দেশ চালানো যায় না, তাই না? কিরপাল তখন একটু হেসে দেয় আর বলে ঠিক আছে, আমার কবিতা পড়তে থাকুন। একদিন আপনার ভুল ভাঙবে। আপনি সেদিন বুঝতে পারবেন আপনি জীবনে কত বড় পাপ করেছেন এই ভুল মানুষদেরকে সঙ্গ দিয়ে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। নায়ার তো এক মুহূর্তের জন্য
তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় রাত্রেবেলা ইউরোপিয়ান ক্লাবে, যেখানে নাইয়ার তার স্ত্রীকে নিয়ে এসেছিল ব্রিটিশদের সাথে ডিনার করতে। কেস জেতার খুশিতেই আসলে এই ডিনার। তখনই তাকে জানানো হয় যে ব্রিটিশরা তাকে নাইট উপাধিতে ভূষিত করতে যাচ্ছে। এটা শুনে তো সে এবং তার স্ত্রী দুজনেই খুশি হয়ে যায়। এর পরদিনই দেখা যায় তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। ঠিক এই সময় দৃশ্য চলে যায় সেই জালিয়ানওয়ালাবাগে। দেখা যায় সেই বাচ্চা ছেলেটার হঠাৎই জ্ঞান ফিরে আসে, আর সেই লাশের স্তূপ থেকে সে নিজের হাতটা বাড়িয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ছেলেটার মা এবং বোনকেও ব্রিটিশরা খুন করে ফেলে। তো সবাই চলে যাওয়ার পর সেই ছেলেটা তার বোনের মৃতদেহ নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সেখান থেকে দৃশ্য আসে নাইয়ারের কাছে। সে তো ব্রিটিশদের কাছ থেকে নাইট উপাধি পেয়ে অনেক বেশি গর্ববোধ করছিল, কিন্তু সে যে কি করছে তা তো সে নিজেও বুঝতে পারছিল না। ব্রিটিশদের করা অন্যায় তো তার চোখেই পড়ছিল না। তো এরপরই দেখা যায় সেই কমান্ডার ডায়ারের নামে সব নিউজ পেপারে খবর রটতে থাকে যে সে একজন খুনি। সে এতগুলো নিরীহ মানুষকে মেরে ফেলেছে। তাদের মতো তো তারা মাত্র 1000 মানুষকে মেরেছে যারা তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সত্যিকার অর্থে তো 10,000-এরও বেশি মানুষ সেদিন মারা গিয়েছিল। কিন্তু এই নিয়ে নিউজ করাতে ব্রিটিশরা তো খেপে যায়। তাই তারা সব নিউজ পেপার পুড়িয়ে দিতে থাকে। সবাইকে হুমকি ধামকি দিয়ে এই নিউজ ছাপাতে বারণও করে দেয়, আর বলে দেয় যে এরপর থেকে তাদের পক্ষেরই নিউজ ছাপতে হবে। তখন সেই নিউজ পেপার ছাপানো লোকেরাও তো নিজেদের জানের ভয়ে এই সব থেকে দূরে থাকার চেষ্টা করে। যদিও এই গণহত্যার ব্যাপারে পুরো বিশ্বকে না জানাতে পেরে তারা অনেক বেশি শোকাহত ছিল, কিন্তু তাদের কাছে তো আর কোনোই উপায় ছিল না, কারণ সবার কাছেই তাদের জীবনটা তো প্রিয়। তাই তারা না চাইতেও চুপ করে যায়। এর মধ্যেই দেখা যায় হাসপাতালে, কবরস্থানে, শ্মশানে কোথাও আর কোনো জায়গা ছিল না। এত মানুষের লাশ স্তূপ হয়েছিল। সেখানেই সেই বাচ্চা ছেলেটা আসে তার মাকে খুঁজতে, কিন্তু এসেই এত মানুষের লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে সেই তিরাত সে কমান্ডার ডেয়ারকে জানায় যে এত এত লাশ পড়ে আছে, এসবের তো একটা ব্যবস্থা করতে হবে, কোথাও তো কোনো জায়গা নেই। তখন সেই ব্রিটিশ কমান্ডার এতটুকু ইতস্তত বোধ না করেই বলে দেয়, কোথাও জায়গা না হলে নদীতে ফেলে দাও। বুঝুন কতটা নিষ্ঠুর ছিল এই লোক। এরপরে সে তিরাত ব্রিটিশদের জানায় যে সেদিন তো তারা অনেককেই মেরে ফেলেছে, কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার্স বা যারা সেদিন বেঁচে ছিল তারা সবাই কিন্তু আবারও তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। নিউজ পেপারওয়ালারা থেমে গেলেও সাধারণ জনগণ তো থামছে না। এবার কিছু তো একটা করতেই হবে, কারণ তারা তো তাদের মানববন্ধন এবং আন্দোলন দুটোই চালাতে থাকে। এই সব কিছু দেখে তো ব্রিটিশ সরকারের মাথা আবারও খারাপ হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার একটা ইনকোয়ারি বসানোর কথা বলে, কিন্তু এই সবই ছিল তাদের একটা ধোঁকাবাজি। এই সবকিছু তারা আসলে ভারতীয় মানুষদেরকে দেখানোর জন্য করছিল, যাতে করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে। এসব শুনে তিরাত বলে যে এর জন্য তো একজন ইন্ডিয়ান লয়ারকে প্রয়োজন, কারণ এখানে যদি তারা কোনো ব্রিটিশকে নিয়ে আসে তাহলে সবাই তো ভাববে যে ব্রিটিশরা হয়তো পার্সিয়ালিটি করছে। তাই এই সবকিছু ভেবেচিন্তে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আবারও সেই নাইয়ারকেই কাজে লাগাবে, কারণ তার থেকে বিশ্বস্ত ইন্ডিয়ান লয়ার আর কেউ নেই। তো এর পরদিনই দেখা যায় সেই কমিটি বসানো হয়, আর সেখানেই চলে আসে নাইয়ার। কিন্তু সে এসেই দেখতে পায় যে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের মধ্যে সেই বাচ্চা ছেলেটাও ছিল, যে তার হাতে একটা ছবি নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল সেদিনকার হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। তো কমিটিতে বলা হয় যে সেদিন এই হত্যাকাণ্ডের সময় ব্রিটিশরা 1000-এর মতো টেরোরিস্টকে মেরে ফেলেছে। এটা শুনে নাইয়ার তখন জিজ্ঞেস করে, তো আপনাদের মতে সে টেরোরিস্টদের কাছেও তো গান ছিল, তারাও তো পাল্টা অ্যাটাক করেছিল, তো তাদের অ্যাটাকে ব্রিটিশদের কয়জন মারা গেছে? এটা শুনেই তো সবাই স্তব্ধ হয়ে যায় আর বলে কেউ মারা যায়নি। এটা শুনেই নাইয়ার বলতে থাকে, ব্যাপারটা খুবই অদ্ভুত না? আসলে ব্রিটিশরা তো সেই লোকদেরকে টেরোরিস্ট বলে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছিল, কিন্তু নাইয়ার যে এমন একটা প্রশ্ন করে বসবে তা তো তারা বুঝতে পারেনি। যাক, এরপরই নাইয়ার সেই মিটিং থেকে বাইরে বের হয়। তখন দেখা যায় সেদিন যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে অর্থ প্রদান করা হচ্ছে। সবাইকে 25 টাকা করে দেওয়া হচ্ছিল। তখনকার সময় 25 টাকাই ছিল এখনকার সময়ের 25 লাখের মতো। সবাই তো তখন সেই টাকাটা নিচ্ছিল ক্ষতিপূরণ হিসেবে। কিন্তু একটা মহিলা বারবার জিজ্ঞেস করছিল এই কাগজে কি লেখা আছে, কারণ সে ইংলিশটা বুঝতে পারছিল না। কিন্তু সেখানের ব্রিটিশ গার্ডরা তাকে বলতে থাকে, এত কিছু বলার সময় নেই, আপনি টাকা নিয়ে সরে যান তো। কিন্তু সে সময় নাইয়ার আসে আর বলতে থাকে, এটা আপনাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে,
এরপরই সে সেখানে কি লেখা আছে সেটা পড়ে শোনায়। সে বলে যে এখানে লেখা আছে আপনাদেরকে ক্ষতিপূরণ হিসেবে 25 টাকা করে দেয়া হচ্ছে, আর আপনাদের যে স্বজন মারা গেছে সেজন্য ব্রিটিশরা দায়ী নয়। কিন্তু এই কথাটা শোনার পরই সবাই সেখানে স্তব্ধ হয়ে যায়, কারণ কেউ তো এটা চাচ্ছিল না। তাদের পরিবারের মানুষকে যারা খুন করেছে তাদেরকে তারা নির্দোষ কিভাবে বলবে, আবার সে কারণে তাদের থেকে টাকাও নিবে। তারা তো দোটানায় পড়ে যায়, কিন্তু তাদেরও আসলে কিছু করার ছিল না, কারণ এখন যদি তারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদেরকেও তাদের প্রাণটা খোয়াতে হবে। নায়ার তো এই ব্যাপারটা খুব ভালোভাবে অবজার্ভ করে। এরপরই সে কিছু ইনভেস্টিগেশন করতে থাকে। সে দেখে ব্রিটিশদের পক্ষ থেকে বলা হয়েছে মারা গেছে মাত্র 1000-এর কিছু বেশি, কিন্তু হসপিটাল থেকে যেই সংখ্যা বলা হয়েছে সেটা তো 10,000 ছাড়িয়ে গেছে। এই ব্যাপারটা তার কাছে খুবই অদ্ভুত লাগে, তাই সে সাথে সাথে তিরাথের কাছে চলে আসে আর তাকে বলতে থাকে যে সেদিন যেই ঘটনা ঘটেছিল তাতে মৃতের সংখ্যা 2 জায়গায় 2 রকম কেন লেখা। ব্রিটিশদের গণনার সাথে তো হসপিটালের গণনার কোনো মিলই নেই, আকাশ পাতাল পার্থক্য। তখন তিরাথ বলে আচ্ছা এসব বাদ দিন, আমি এই নিয়ে উপর মহলে কথা বলে দেখব। এখন আপাতত ভিকটিমদের পরিবারকে টাকা বাড়িয়ে দেয়া হোক। এই কথা শুনেই নায়ার একটু হেসে বলে তারা কি আসলে ভিকটিম ছিল নাকি টেরোরিস্ট? তিরাথ বলে তাতে কি যায় আসে বলুন, মূল কথা হলো ব্রিটিশ রাজ তাদেরকে টাকা দিতে চাচ্ছে, তাই এসব নিয়ে খামোখা কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তো এর মধ্যেই দেখা যায় সেখানে সে জেনারেল ডায়ার চলে আসে। এরপরই সেখানে একটা ছেলে আসে কিছু অভিযোগ নিয়ে, যেটা সে গভর্নর পর্যন্ত পৌঁছাতে চায়, কিন্তু দেখা যায় ডায়ার তার সেই অভিযোগপত্রটি নিয়ে তার সামনেই ছিঁড়ে ফেলে দেয়, যেটা নায়ারের খুবই অদ্ভুত লাগে। তখন তিরাথ বলে কি মিস্টার নায়ার, আপনারও তো কিছু অভিযোগ ছিল তাই না, বলুন। নায়ার তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সে দেখতে পায় সেখানকার সবাই ভেতরে টাকা নিতে গেলেও সেই বাচ্চা ছেলেটা সেখানেই শুয়ে আছে। তখন নায়ার একজনকে ডেকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে এখানে শুয়ে আছে। তখন সেই লোক জানায় যে জানি না, পাগল একটা ছেলে, সবাই দেখুন টাকা নিতে গেছে আর সে এখানেই পড়ে আছে। প্রত্যেক দিন আসে আর একই কথা বলে যে এখানে একজন না একজন ভারতীয় তো আছেই যার কাছে সে জালিয়ানওয়ালাবাগের সত্যটা বলতে চায়। তখন নায়ার জিজ্ঞেস করে তো সেদিন তার পরিবারের কি কেউ মারা গিয়েছিল? তখন লোকটা বলে হ্যাঁ, ছেলেটার মা এবং ছোট বোন। এটা শুনেই তো নায়ার একেবারে অবাক হয়ে যায়, কারণ ব্রিটিশরা তো বলেছে যে তারা টেরোরিস্ট ছিল, কিন্তু একটা বাচ্চা কিভাবে টেরোরিস্ট হতে পারে? তারা কথা বলছিল তখনই সেই ছেলেটা উঠে দাঁড়ায়। তার হাতে ছিল সেদিনের ঘটনার কিছু চিত্রাঙ্কন, যেগুলো সে নিজে এঁকেছিল, সেটাই সে হাত দিয়ে তুলে দেখাতে থাকে। নায়ার তো সবকিছু অবাক হয়ে দেখছিল আর ভাবছিল যে সে কি আসলেই ভুল করেছে। তো সেই দিন নায়ার সারাটা রাত ঘুমাতে পারেনি, বসে বসে অনেক চিন্তা ভাবনা করেছে। তো এর পরদিনই সে চলে আসে সেই বাচ্চা ছেলেটার বাড়িতে। দেখা যায় ছেলেটা তখন আরো কিছু পেইন্টিং করছিল। নায়ার এসে তার পরিচয় দিতে গেলেই ছেলেটি বলে স্যার, আমি আপনাকে চিনি, প্লিজ বসুন। তো এরপরে নায়ার তাকে বলে তুমি তো অনেক সুন্দর ছবি আঁকো, এসব আন্দোলন টান্দোলন করে কোনো লাভ নেই, তার চেয়ে শোনো, আমার কেরালাতে একটা স্কুল আছে, সেখানে তোমাকে ভর্তি করে দিই চলো, ওখানে অনেক ভালো করে পড়াশোনা করবে, ছবি আঁকবে, ইংলিশও শিখবে। এটা শুনেই ছেলেটা বলে ওঠে এসব করে কি লাভ স্যার, এসব ছবি আঁকা চিত্রকর্ম দিয়ে তো আর দেশ চলে না। এই কথাটা শুনেই নায়ার থমকে যায়, কারণ ঠিক এমন একটা কথাই সে কৃপাল সিংকে বলেছিল। তো এরপরই সে তাকে জানায় যে সে কৃপাল সিং এরই ছেলে। এই কথা শুনে নায়ার আরো অবাক হয়। এরপরে বাচ্চা ছেলেটা গিয়ে তার বাবার একটা রক্তমাখা কাপড় নিয়ে আসে আর নায়ারকে দেখায়। জেলে যে তার উপর কি পরিমাণ টর্চার করা হতো এটা তারই প্রমাণ। সেদিন যদি নায়ার তার বাবাকে দোষী প্রমাণ না করত তাহলে হয়তো তার বাবাও বেঁচে থাকতো, কিন্তু এই নিয়ে ছেলেটা তাকে কিছুই বলে না। সে শুধু এতটুকু বলে যে তার বাবা তাকে সবসময় বলতো আমি আশা করি তুই আর তোর বোন অন্তত একটা স্বাধীন ভারতে শ্বাস নিতে পারবি। আর এ কারণেই সেদিন আমি আমার মা আর বোনের সাথে গিয়েছিলাম সেই আন্দোলনে, আর সেখানে তাদেরকেও হারিয়ে ফেলি। এরপর সে নায়ারকে আরো বলে যে স্যার, ব্রিটিশরা আমাদের উপর যে অত্যাচার করেছে সেজন্য তারা দোষী, কিন্তু আমরা যদি এই অত্যাচার সহ্য করেও চুপ করে বসে থাকি তাহলে তো আমরা তাদের চেয়েও বড় দোষী হব, তাই না? এরপরই সে নায়ারকে বলে মিস্টার নায়ার, আমার মনে হয় না এই সাধারণ চিন্তাটুক করার জন্য আমার স্কুলে যাওয়ার প্রয়োজন আছে, তবে আপনার হয়তো আছে। এই কথা শোনার পরই নায়ার মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এরপরই রাতের বেলা দেখা যায় সে আর তার ওয়াইফ একটা পার্টিতে এসেছে, কিন্তু নায়ার কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছিল না।
তার তো এই পার্টিতে মনই ছিল না, তার স্ত্রীও সেটা খেয়াল করে। তো এরপরই নায়ার সেখান থেকে উঠে এসে সেখানকারই একটা কক্ষে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে বাধা দেয় আর বলে, স্যার আপনি যেতে পারবেন না। নায়ার তখন বলে, এটা কি বলছো, আমিও এখানকার একজন মেম্বার। কিন্তু তখনই সেই ডায়ার চলে আসে আর এসে একটা লেখা দেখায়, যেখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। তাই সে নায়ারকে বলতে থাকে, এটা তো একটা রুলস, আর আপনি একজন লয়ার হয়ে এটা জানেন না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সেই সময় দেখা যায় নায়ারের স্ত্রীও সেইখানেই দাঁড়িয়ে ছিল। তারা দুজন তখন একে অপরের দিকে তাকায়। নায়ারের তো নিজেকে অনেক বেশি ছোট লাগছিল, কিন্তু সে কিচ্ছু বলে না, একদম চুপ করে থাকে, সব অপমান মুখ বুজে সহ্য করে। তো এরপরে দেখা যায় আজ ইনকোয়ারি কমিশনের সিদ্ধান্ত জানানোর পালা। সবাই তো দেখা যায় নট গিলটি দেয় ব্রিটিশ সরকারকে, কিন্তু শুধুমাত্র নায়ারই গিলটি লেখে, কারণ ওই বাচ্চা ছেলেটি তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে সে যা করছে তা মোটেই ঠিক করছে না। তাই সে এবার ব্রিটিশ সরকারের বিরোধিতা করে, তবে এতে তেমন একটা লাভ হয় না। আর ফাইনাল ডিসিশন হয় যে ব্রিটিশ সরকার গিলটি নয়, অর্থাৎ দোষী নয়। আর নায়ার যেহেতু ইন্ডিয়ান ছিল, তাই তার একটা এই গিলটি লেখাতে কিছুই যায় আসে না। তারা তো তার এই সিদ্ধান্তে কোনো তোয়াক্কাই করে না। এই সব কিছু দেখে তো নায়ার একেবারে হতবাক হয়ে যায়। এরপরে সে গাড়িতে করে সেখান থেকে রওনা দেয়। পথেই সে যেতে যেতে দেখতে পায় অনেক মানুষ। সে বাচ্চা ছেলেটার বাড়ির সামনে এই বৃষ্টির মধ্যেও মানুষে ভরে গেছে। তাই সে সেখানেই গাড়ি থামিয়ে ধীরে ধীরে ভিতরে আসতে থাকে। আর সেখানে এসেই সে দেখতে পায় যে সেই ছেলেটা মারা গেছে। সেখানে সবাই বলা বলি করছিল যে ছেলেটা নাকি নিজেই নিজেকে মেরে ফেলেছে। এটা দেখেই তো নায়ারের অনেক বেশি খারাপ লাগে। তার চোখের সামনে তখন বারবার ছেলেটার ছবি ভেসে উঠতে থাকে। তো সে যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই দেখা যায় একটা মেয়ে তাকে ফলো করে। এরপরে দেখা যায় যে নায়ার এখান থেকে দূরে চলে যাচ্ছে। সেই সময় সেই মেয়েটি এসে হাজির হয় তার সামনে, আর সে জানায় তার নাম দিলজিৎ। সে বলতে থাকে, স্যার আপনি আমার জীবনের অনেক বড় ইন্সপিরেশন। আমি আপনাকে দেখেই ল পড়তে নিজের শহর ছেড়ে এত দূরে এসেছি, কিন্তু সেই আপনি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করলেন। আপনি তাদেরই পক্ষ নিলেন যারা এত অত্যাচার করলো। তখন নায়ার বলে, এদের বিপক্ষে যাওয়া সম্ভব নয়। এই বলেই সে উঠে যাচ্ছিল ট্রেনে। তখনই মেয়েটা বলে ওঠে, কিন্তু সে 13 বছরের বাচ্চা ছেলেটা তো ঠিকই এদের বিপক্ষে লড়ে নিজের জীবনটা দিয়ে দিল। আর স্যার আপনি কখনো জালিয়ানওয়ালাবাগে গিয়েছেন? আমি গিয়েছি। এখনো ওখানের দেয়ালে গুলির দাগ আর রক্তের ছাপ স্পষ্ট আছে। সেই দেয়ালের কাছে গেলে আপনিও সেদিনের সব সত্য জানতে পারবেন। এরপরই মেয়েটি নায়ারকে সেই বাচ্চা ছেলেটির আঁকা শেষ ছবিটা তুলে দেয় আর বলে, স্যার এটা আপনার দেখা উচিত। আর আরেকটা কথা স্যার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আসল খুনি দায়ার, এটা সবাই জানে, কিন্তু একটা কথা কেউ কোনোদিন জানবে না, ওই বাচ্চা ছেলেটার মৃত্যুর পেছনে আপনিই দায়ী। আপনি কিচ্ছু করতে পারলেন না স্যার, কিন্তু আমি ওই বাচ্চা ছেলেটার মৃত্যু এভাবে বিফলে যেতে দিব না। আমি অবশ্যই কিছু করব। এই বলেই মেয়েটা সেখান থেকে চলে যায়। নায়ার তো এই সব কিছু একদম স্তব্ধ হয়ে শুনছিল। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তো কদিন পরই দেখা যায় সেই দিলজিৎ নামের মেয়েটা ব্রিটিশদের বিরুদ্ধে কোর্টে কেস করে দেয়। সে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পেছনে তাদেরকেই দায়ী করে, যেখানে দায়ার ছিল মেইন আসামি। এই নিয়ে তো ব্রিটিশ সরকার এবার নড়ে চড়ে বসে। তো তাদের মধ্যে একজন বলতে থাকে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, এই কেস ট্রায়াল পর্যন্তই যাবে না। আর যেই মেয়েটা এই কেস ফাইল করেছে, এটা তার জীবনের প্রথম কেস, তাই সে কোনোভাবেই জিততে পারবে না। তাই এত টেনশনের কিচ্ছু নেই। আর এতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে কি বা করতে পারবে? তো এর পরদিনই আমাদেরকে কোর্টের দৃশ্য দেখানো হয়। দিলজিৎ তো অনেক বেশি টেনশনে ছিল, আর এদিকে দায়ার তো তাকে কোনো পাত্তাই দেয় না। কিন্তু একটু পরই জানা যায় যে এই কেসটা লড়ছে নায়ার নিজে, আর তাকে অ্যাসিস্ট করবে দিলজিৎ। এটা শুনেই তো দায়াররা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই সেই কোর্টে এসে হাজির হয় নায়ার। সবাই তো তাকে হা হয়ে দেখতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় কয়দিন আগে, যেদিন নায়ার ট্রেনে ছিল। সে তার স্ত্রীকে বলে সেখান থেকে নেমে আসে আর সোজা চলে যায় সেই জালিয়ানওয়ালাবাগের মাঠে। সেখানে পা দেওয়ার সাথে সাথেই সে সেদিনকার নৃশংসতার প্রত্যেকটা চিত্র চোখের সামনে দেখতে পায়। এক একটা দেয়াল ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে, যেখানে রক্ত গুলির চিহ্ন এখনো বিদ্যমান। তো এই সব কিছু দেখতে দেখতে সে কেমন যেন হয়ে যায়। সেই সময় দেখা যায় তার পেছন পেছন
দিলজিতও চলে এসেছিল। সে সময় নায়ার সেখানে পড়ে থাকা কোনো একজনের রক্তমাখা বালা উঠিয়ে নেয় আর তা নিজের হাতে পরে নেয়। এরপরে সে দিলজিতকে বলে, তুমি তোমার পরিবারকে বলে দিও যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় কেস লড়তে যাচ্ছ, আর আমরা দুজন মিলেই এই অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আর নায়ারের বুদ্ধিতেই দিলজিত শুধু তার নাম দিয়েই ব্রিটিশদের বিপক্ষে কেস ফাইল করেছিল, যাতে কেউ বুঝতে না পারে যে নায়ারও তাদের সাথে রয়েছে। আর এরই সুযোগে তারা সব জায়গায় ঘুরে ঘুরে একটা একটা করে প্রমাণ জোগাড় করতে থাকে। তো এরপরই দৃশ্য চলে আসে কোর্টে, আর দেখা যায় এখানে দুই উকিলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। ব্রিটিশদের পক্ষের উকিল অনেক চেষ্টা করলেও শেষমেশ নায়ারই জিতে যায়, আর কেস চলে যায় ট্রায়াল অবধি। কিন্তু ব্রিটিশরা তো চাচ্ছিল যেন এই কেস ট্রায়াল পর্যন্ত না যায়। এখন তো আর কিছুই করার নেই। এরপরও তারা থেমে যায় না, তারা পরবর্তী চাল চালার জন্য চিন্তা করতে থাকে। আর এদিকে তো দিলজিৎ সহ সবাই অনেক খুশি হয়। সব প্রেস মিডিয়া চলে আসে তাদের ইন্টারভিউ নিতে। সেই সময় ব্রিটিশ একজন প্রেসের লোক নায়ারকে জিজ্ঞেস করে যে আপনি একজন মহিলাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছেন। তখন দিলজিৎ বলে, কেন, পুরো ইংল্যান্ড কি একজন কুইন চালায় না? এটা শুনে তো ওই লোকের মুখ একেবারেই বন্ধ হয়ে যায়। আর নায়ারও তার এই উত্তরে বেশ খুশি হয়। সে বুঝতে পারে সে একজন যোগ্য মানুষকেই তার সাথে রেখেছে, যে অনেক বেশি আত্মবিশ্বাসী। এরপরে দেখা যায় সব পত্রিকায় তো নায়ারকে নিয়েই খবর ছাপছিল, সব জায়গায় তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা হতে থাকে। এবার তো দায়ার পড়ে যায় অনেক বেশি বিপদে। উপর মহল থেকেও দায়ারের উপর চাপ আসতে থাকে। তখন দায়ার বলে, এই কেস থেকে বাঁচতে হলে আমার এখন অনেক ভালো একজন লয়ারকে লাগবে, দরকার পড়লে আমি আমার দেশ থেকে লয়ার নিয়ে আসবো। তখন তিরাত বলে, মোটেই না, এটা করলে জুরি বোর্ড আমাদের উপর সন্দেহ করবে, আমাদেরকে ইন্ডিয়ান একজন লয়ারকেই লাগবে। তখন আরেকজন বলে যে সেটা কিভাবে সম্ভব, কোনো লয়ারই তো এখন আমাদের সাথে কাজ করতে চাইবে না। তিরাত বলে, না, একজন আছে যে হাফ ইন্ডিয়ান আর হাফ ব্রিটিশ। এরপরই আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই, তার নাম নিভাইল ম্যাককিনলে। সে একটা বারে বসে ডান্স দেখছিল আর মদ খাচ্ছিল। সেই সময় তিরাত তার কাছে এসে বসে। এখানে আমরা জানতে পারি যে অনেক আগে এই নেভিল আর নায়ের একই সাথে কাজ করত, কিন্তু নায়ের এখনো তার ওকালতি চালিয়ে গেলেও নেভিল তা ছেড়ে দিয়েছে। সে অনেকদিন যাবতই এই প্রফেশনে নেই। আসলে অনেক বছর আগে ব্রিটিশদের সাথে কাজ করার জন্য নায়ার আর নেভিল এই দুজনকেই সিলেক্ট করা হয়েছিল, তবে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া হতো, আর ব্রিটিশরা তখন নায়ারকেই বেছে নেয়। এর পেছনেও একটা কারণ ছিল, সেটা হলো আসলে নেভিলের মা বাবার বিয়ে হয়েছিল না। তার মা ছিল ইন্ডিয়ান আর বাবা ছিল ব্রিটিশ। আর নেভিল যেহেতু একজন অবৈধ সন্তান ছিল, তাই তাকে তখন সেখান থেকে বাতিল করা হয়। আর এই ঘটনার পর থেকেই সে কোর্টে যাওয়া বন্ধ করে দেয়। তো এখন যখন তিরাত এসে তাকে কেস লড়ার জন্য বলছিল, তখন সে সাথে সাথে মানা করে দেয় যে এইসব কেস টেস আমি লড়তে পারবো না, এসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, অন্য কোনো কথা থাকলে বলো। এই সময় তিরাত তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, তুমি কি জানো তোমার মা বাবার সেই গোপন সত্য কে লিক করেছিল? নায়ার। কারণ সে তোমাকে সরিয়ে নিজের একটা জায়গা করে নিতে চাচ্ছিল ব্রিটিশ কার্যালয়ে। তাই এখন তোমার কাছে একটা সুযোগ আছে, তুমি চাইলেই সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে পারবে। এ কারণেই তোমাকে নায়ারের বিপক্ষে লড়তে বলছি। এখন তুমিই চিন্তা করো তুমি কি করবে। তো এই সব কথা শুনে তো নেভিল স্বাভাবিকভাবেই অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর এই কেসটা সাথে সাথে নিয়ে নেয়। কিন্তু এতক্ষণ তিরাত যা যা বলছিল সবই ছিল মিথ্যা বানোয়াট কথা। সে আসলে নিভাইলকে তিরাতের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে তাকে দিয়েই কেস লড়াতে চাইছিল। এ কারণেই সে এত বড় মিথ্যার আশ্রয় নিয়েছে। তো এরপরই দৃশ্য চলে আসে কোর্ট রুমে। দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে নিভাইল চলে আসে সেখানে। তাকে দেখেই তো নায়ার আর গিলজিৎ দুজনেই অবাক হয়ে যায়। নিভাইল তখন নায়ারের পাশে দাঁড়িয়ে একটা গান গাইতে থাকে আর বলতে থাকে, এই গানটার ব্যাপারে কি কিছু জানো? এটা হলো সেই গান যেটা টাইটানিকে বাজছিল, সেটা ডুবে যাওয়ার ঠিক আগে। আসলে এসব বলে সে নায়ারকে এটাই বোঝাতে চাইছিল যে সে এখন নায়ারকে ডুবাতে এসেছে, কিন্তু নায়ার এখানে কিচ্ছু বলে না। তো এরপরে নিভাইল দিলজিতের সাথে হ্যান্ডশেক করে আর বলে, এটা তো আপনার প্রথম কেস তাই না? আপনার জন্য বেস্ট উইশেস থাকলো। এরপরই সেখানে জজ সাহেব চলে আসে আর শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যকার লড়াই। নেভাল তো প্রথমে উঠেই অনেকগুলো পেপারস দেখাতে থাকে। এরপর সে জজ সাহেবকে বলে যে আমার ক্লায়েন্ট দোষী কি দোষী না এটা প্রুফ হওয়ার আগেই মিডিয়া তো যা ইচ্ছা তাই ছেপে দিচ্ছে পেপারে।
তাই আমি চাই কোর্টরুমে অন্তত কোনো মিডিয়া থাকবে না। এটা শুনেই তো নায়ার ক্ষেপে যায়। সে বলতে থাকে, কেন? এটা কিভাবে সম্ভব? মিডিয়া যদি নাই থাকে তাহলে এখানকার সত্যতা বাইরে কিভাবে পৌঁছাবে? সে সময় নিভাইল জজ সাহেবকে বলতে থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিডিয়াকে এখান থেকে চলে যেতে বলুন। আমাদের ক্লায়েন্টেরও তো একটা প্রাইভেসি রয়েছে, এতটুকু তো আমরা চাইতেই পারি। জজ সাহেব এতে অনুমতি দেয়। এই কথা শুনে নায়ার এবং দিলজিৎ দুজনেই বেশ হতাশ হয়। আর সাথে সাথেই দেখা যায় প্রেসের লোকজনকে সেখান থেকে দ্রুত বের করে দেওয়া হয়। তো এরপরে নেভাইল আবারও তার কথা শুরু করে। সে বলতে থাকে, মিস্টার নায়ারের মতে তো সেদিন জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ অফিসাররা ইচ্ছে করেই একটা জেনোসাইড ঘটিয়েছে, কিন্তু আসল সত্য তো হলো যে তারা শুধু তাদের ডিউটি পালন করেছে। আর এর সাক্ষী হিসেবে আমি একজন ব্রিটিশ মহিলাকে এখানে ডাকতে চাই, যে সেদিনের সাক্ষী ছিল। তখনই নায়ার বলে ওঠে, এক্সকিউজ মি স্যার, এটা কিভাবে সম্ভব? একজন ব্রিটিশ মহিলা যাকে এখানে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে সে তো সেদিন সেখানে ছিলই না, তাহলে সে কিভাবে সাক্ষী দিতে পারে? তখনই নিভাইল বলে, ডান্ডা গ্যাং নামে একটা ভয়ঙ্কর গ্যাং রয়েছে যারা 10 তারিখের রাতে। এতটুক বলার সাথে সাথেই নায়ার বলে ওঠে, আমরা এখানে 13 তারিখের কথা বলছি, 10 তারিখের কথা কেন উঠবে এখানে? নিভাইল বলে, 13 তারিখের ওই ঘটনার সাথে 10 তারিখের ঘটনা কানেক্টেড, এজন্যই তো আমি বলছি। তো এরপরই সেই সাক্ষীকে ডেকে আনা হয়। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম মার্থা স্টিফেন। সে একটা কলেজের মিউজিক টিচার। নিভাইল তাকে জিজ্ঞেস করে যে এটা কি সত্যি যে আপনি 11 তারিখ আপনার কাছের একটি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে গিয়েছিলেন? মার্থা বলে, হ্যাঁ সত্যি। নিভাইল তখন জিজ্ঞেস করে, কি এমন হয়েছিল যে আপনি রিপোর্ট লেখাতে গিয়েছিলেন? এরপরই মেয়েটি বলতে থাকে 10 তারিখ রাতে একটুক বলতে গিয়েই সে কান্না করে ফেলে। তখনই নিভাইল তাকে একটু শান্ত হতে বলে। মেয়েটিও একটু স্থির হয়ে বলতে থাকে যে 10 তারিখ ঠিক 5:30টার সময় আমি আমার কাজ শেষ করে স্টাফ রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু তখনই করিডোর থেকে হঠাৎ করে একটা লোক এসে আমাকে জোর করে টেনে নিয়ে যায়। আমি কিছু করার আগেই সে আমাকে স্টোর রুমে নিয়ে চলে যায় আর আমার সাথে অনেক জঘন্য কাজ করে। এই কথা বলেই মেয়েটা কান্না করতে থাকে। তো এরপরে নিভাইল তাকে একটা ছবি দেখিয়ে বলে যে এটাই কি সেই ব্যক্তি? মার্থা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তো এরপরে নিভাইল সবাইকে বলে যে এটা হলো তানভীর চৌধুরী, ডান্ডা গ্যাংয়ের স্টুডেন্ট লিডার। আর এই লোক তার গুনাহ কবুলও করেছে, তাও অনেক গর্বের সাথে। তাদের মতে এই মেয়ের উপর শারীরিক নির্যাতন চালানো এটা কোনো দোষ ছিল না, বরং তাদের প্রোটেস্টেরই একটা অংশ ছিল। বুঝতে পারছেন অবস্থা? তো 12 তারিখের রাতের বেলাতেই এই তানভীর চৌধুরীকে আটক করা হয়। আর নিজেদের লিডারের অ্যারেস্ট হওয়ার খবর শুনে তো তার দলের লোকজন নিজেদের হাতে অস্ত্র উঠিয়ে নেয়। আর পরদিন 13 তারিখ তো জালিয়ানওয়ালাবাগে এমনিতেই 1000-এর উপরে লোক প্রোটেস্ট করছিল, এমনকি এটা তো ছিল ভায়োলেন্ট প্রোটেস্ট। আর এরই সুযোগ বুঝে সেই ডান্ডা গ্যাংয়ের লোকজন তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় আর তাদেরকে উস্কাতে থাকে। তারা সবাই মিলে সে 1857-র মতো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল। আর এ কারণেই আমাদের সবার সেফটির জন্য মিস্টার ডায়ার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। কিছু শয়তানকে মারতে গেলে তো আশপাশের কিছু নিরীহ মানুষ মারাই যাবে, কিন্তু এখানে তো মিস্টার ডায়ারের কিছু করার ছিল না। তো এখানে তার কি ভুল আপনারাই বলুন? তো এই কথা শোনার পর তো সবাই চুপ হয়ে যায়। নায়ার আর দিলজিৎ তো একেবারে স্তব্ধ হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরই দেখা যায় তিরাজ চলে আসে নিভাইলের কাছে। তখন নিভাইল বলতে থাকে যে কাল থেকে যেন চারিদিকে এই খবর ছড়িয়ে দেয়া হয় যে মিস্টার নায়ার মেয়েদের উপর নির্যাতন চালানো একজন লোককে সাপোর্ট করছে। আসলে সে তো চাইছিল নায়ারের ভরাডুবি, যাতে সবাই তাকে ঘৃণা করতে থাকে। তো ঠিক হয়ও তাই। চারিদিকে এই খবর ছড়িয়ে গেলে সবাই তো নায়ারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে। এর মধ্যেই সে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে আসতে থাকলে সবাই তো তাদের গাড়ি ঘিরে ধরে। এক পর্যায়ে না পেরে নায়ার গাড়ি থেকে বের হয়ে সবাইকে বুঝাতে যায়, কিন্তু কেউ তার কথা শোনে না। কিছু মেয়েরা এসে তো তার মুখে কালিও মাখিয়ে দেয়। এই সব কিছুতে নায়ার জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপরই তার স্ত্রী তাকে বুঝাতে থাকে কিছু কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো, দয়া করে এগুলো ভুলে যাও। আমি জানি তুমি তোমার নিজের জীবনের বা আমার জীবনের পরোয়া করো না, কিন্তু আমাদের বাচ্চার তো একটা জীবন আছে, তার জীবনের কি? তখন নায়ার বলে যে জালিয়ানওয়ালাবাগে সেদিন অনেক মানুষ মারা গিয়েছিল, তাদের মৃত্যুর জন্য কি বলবে? তাদের জীবনের কি কোনো দাম ছিল না? আর যে ছেলেটা শেষে মারা গেল তার মৃত্যুও কিন্তু আমার জন্যই হয়েছে, কারণ আমি তখন ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিলাম। তাদের দিকে আমি ফিরেও তাকাইনি, কিন্তু এখন আমি আর কোনোভাবেই পিছু পা হব না। আমি এই কেস অবশ্যই লড়ব, যত যাই হয়ে যাক না কেন। আর জালিয়ানওয়ালাবাগের সত্য পুরো দুনিয়ার সামনে এনে ছাড়ব। তো এরপরই দেখা যায় যে নায়ার এবং দিলজিৎ মিলে
আবারও তাদের ইনভেস্টিগেশন শুরু করে। হসপিটাল, ছেলেদের হোস্টেল, সব জায়গায় গিয়ে তারা তাদের রিসার্চ চালাতে থাকে। এরপরে তারা সোজাসুজি চলে যায় তানভীর চৌধুরীর কাছে আর তাকে গিয়ে জিজ্ঞেস করে, কেন করলে তুমি এরকম? এখান থেকে দৃশ্য চলে আসে কোর্টে। আজ তো দিলরিত অনেক বেশি নার্ভাস ছিল। নায়ার তখন তাকে সাহস রাখতে বলে। এরপরে সে জজ সাহেবের কাছে রিকোয়েস্ট করে যে মিস দিলরিত মিস মার্থার ক্রস এক্সামিন করতে চায়, তাই তাকে সেই অনুমতি দেয়া হোক। কিন্তু এর মাঝেও বাহার ঢুকিয়ে দেয় নেভাইল। সে বলে, এটা কিভাবে সম্ভব? এসব আসলে ফিমেল জুরি বোর্ডদেরকে ইমোশনাল করার জন্য একটা পন্থা আর কি। এটা শুনেই তো দিলরিত উঠে দাঁড়ায় আর বলতে থাকে যে মিস্টার নেভাইল, এটা একটা সেন্সিটিভ ইস্যু, তাই একজন মেয়ে লয়ার এসব জিজ্ঞেস করাটাই আমার মনে হয় ভালো হয়। তখন জজ সাহেবও তাকে সেই অনুমতি দিয়ে দেয়। এরপরই দিলজিৎ তার কোশ্চেন করা শুরু করে। সে মার্থাকে বলে, আচ্ছা আপনি তো বলেছিলেন সেদিন নাকি তানভীর চৌধুরী আপনাকে জোর করে টেনে নিয়ে গিয়েছিল স্টোর রুমে, তো আপনি কি চিৎকার করেননি সাহায্যের জন্য? মার্থা বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু কেউ সেখানে ছিল না। আর 5:30টার সময় স্কুল বন্ধ হয়ে যায়। তখনই দিলজিৎ বলে, স্কুল বন্ধ হয়ে যায় ঠিক আছে, কিন্তু সামনের চার্চ তো খোলা থাকে, যেটা একেবারে স্টোর রুমের সামনে। সেখান থেকে কেউ চিৎকার করলে যে কেউ শুনতে পাবে। কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করেছি, চার্চের সবাই বলেছে সেদিন তারা আপনার কোনো চিৎকার শুনতে পায়নি। এটা শুনেই নেভাইল বলে ওঠে যে হ্যাঁ হতেই পারে, তার গলার আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছায়নি। এটা শুনে দিলজিৎ বলে, ঠিক আছে, তো মিস মার্থা আমাকে আরেকটা কথা বলুন তো তানভীর চৌধুরী যখন আপনাকে জোর করে নিয়ে গিয়েছিল, আপনি কি তার থেকে বাঁচার চেষ্টা করেননি? মার্থা বলে, না, আমি তখন ভয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলাম। নেভাইল বলে, হ্যাঁ এরকম অনেক সময় হয়ে থাকে যে ভিকটিম একেবারে ফ্রিজ হয়ে যায়, তার করার কোনো ক্ষমতাই থাকে না। মার্থার সাথেও নিশ্চয়ই এরকমই হয়েছিল। দিলজিৎ বলে, ঠিক আছে, তো মিস মার্থা আপনার সাথে তো সেদিন অনেক বাজে কাজ হয়েছিল, তো আপনি কি তারপর কোনো হসপিটালে যাননি? কোন হসপিটালে গিয়েছিলেন বলুন তো? মার্থা তখন কিচ্ছু বলতে পারে না। সে তখন নেভাইলের দিকে তাকাতে থাকে। এই জিনিসটা দিলরিত খেয়াল করে, তাই সে বলতে থাকে, আপনি কোন হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন সেটা কি উনি জানে? ওদিকে তাকাচ্ছেন যে। তাও মার্থা কিচ্ছু বলতে পারে না। তখন বলে, তো আপনি কি প্রাইভেট কোনো ডক্টর দেখিয়েছিলেন? তাও মার্থা চুপ থাকে। তখন দিলরিত বলে, মিস মার্থা, এত বড় একটা ঘটনা আপনার সাথে হলো আর আপনি একজন ডক্টর দেখাননি? যাক বাদ দিন, আমাকে এটা বলুন তো, আপনি 9 সিম্ফনি নামের এই বইটা পড়েছেন? মার্থা তখন কিচ্ছু বলতে পারে না। তখন নেভাইল বলে, এই বইয়ের সাথে এই কেসের কি সম্পর্ক? দিলজিৎ বলে, হ্যাঁ সম্পর্ক আছে, এজন্যই তো জিজ্ঞেস করছি। তখন জজ সাহেব মার্থাকে কথা বলতে বলে। মার্থা তখন বলে, হ্যাঁ আমি পড়েছি, একটা চ্যাপ্টার আমার মনে আছে। তখনই দিলজিৎ বলে, তাই নাকি? তো কতবার শুনেছেন বলুন তো? এটা শুনেই মার্থা বলে, 3 বার শুনেছি। এই উত্তরেই দিলজিৎ হেসে দেয় আর বলতে থাকে, জজ সাহেব উনি শুনেছেন, পড়েননি কিন্তু। আসলে দিলজিৎ ইচ্ছে করেই শোনার কথাটা বলেছিল, পড়ার কথা বলেনি। এরপরই সে বলতে থাকে যে মিস মার্থা, আপনি এই বইয়ের লেখাগুলো শুনেছেন তানভীর চৌধুরীর কাছ থেকে, তাও ওই স্টোর রুমে বসেই। এটা শুনেই তো নেভাইল রেগে যায় আর বলতে থাকে, কি সব কথা বলছেন আপনারা? কোনো প্রমাণ আছে? তো এরপরই দিলজিৎ নায়ারের কাছ থেকে একটা বই নিয়ে জজ সাহেবকে দেখায় আর বলতে থাকে যে এই বইটা মিস্টার নায়ার তানভীর চৌধুরীর হোস্টেলের লকার থেকে পেয়েছে। আর এখানে লেখা আছে, ডিয়ার তানভীর, লাভ MS, অর্থাৎ মার্থা স্টিফেন। তো এরপরই সে মার্থাকে জিজ্ঞেস করে, তো মিস মার্থা, আপনি কি সব স্টুডেন্টকে এভাবেই বই দিয়ে থাকেন? দেখুন মিস মার্থা, তানভীর কিন্তু আপনাকে সত্যিই ভালোবেসেছিল। সে চাইলে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিপক্ষে বলতে পারত, কিন্তু সে কিচ্ছু বলেনি, স্বেচ্ছায় নিজেকে দোষী প্রমাণ করেছে। আর আপনি কি করলেন? তানভীর একজন ইন্ডিয়ান বলে আপনি তার সাথে এমনটা করতে পারলেন? এরকম অনেক কিছু বলতে থাকলে মার্থা এবার কান্নাই করে দেয় আর তাকে থামতে বলে। এবার সে বলতে থাকে যে আমিও তানভীরকে অনেক ভালোবাসতাম। সেদিন আমি আর তানভীর স্টোর রুমে যাই, কিন্তু তখনই প্রিন্সিপাল চলে আসে আর আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর আমি একজন ব্রিটিশ হয়ে একজন ইন্ডিয়ান স্টুডেন্টের সাথে রয়েছি, এটা তো তাদের জন্য অনেক বড় অপরাধ। তাই আমাদেরকে সাথে সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তানভীরকে গ্রেফতার করা হয় আর আমাকে বলা হয় আমি যেন তানভীরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অ্যালিগেশন আনি, না হলে তারা তানভীরকে মেরে ফেলতো। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমি বাধ্য হয়ে কাজ করেছি। আর তানভীর একেবারে নির্দোষ। তার এই সব কথা শুনে তো এবার পুরো কোর্ট স্তব্ধ হয়ে যায়। তখন জজ সাহেব নেভাইলকে বলে যে আপনি কি কিছু বলতে চান?
আপনি যাকে দোষী বলেছিলেন সে তো নির্দোষ প্রমাণিত হলো, তো এই নিয়ে আপনি কি বলবেন? তখন নিভাইল বলে, জজ সাহেব, সবার মতো আমিও স্তব্ধ। আমিও তো এই সত্যতা সম্পর্কে জানতাম না। এই সবকিছু পুলিশ করেছে, এর সাথে মিলিটারি বাহিনীর কোনো যোগসূত্র নেই। আর মিস্টার দায়ারকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সে সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছে, তো এখানে তাকে গিলটি বলার কোনো সুযোগ নেই। তখনই তো নায়ার উঠে আসে আর বলতে থাকে, এরা মিথ্যা কথা বলছে। মিস্টার দায়ার ইচ্ছে করেই এই জেনোসাইড করেছে, সে পুলিশ আর মিলিটারিকে মিস ইউজ করেছে। তখনই নিভাইল বলতে থাকে, মিস্টার নায়ার, এখানে প্রুফের দরকার হয়, শুধু মুখের কথাতে কোনো কাজ হয় না। তো আপনার কাছে কি এমন কিছু আছে? জজ সাহেব তখন নায়ারকে বলতে থাকে, হ্যাঁ মিস্টার নায়ার, আপনাকে 2 দিন সময় দেয়া হলো। আপনি এর মধ্যে যদি কোনো প্রমাণ বা সাক্ষী খুঁজে আনতে না পারেন তাহলে এই কেস খারিজ করা হবে। তো এরপরই দেখা যায় নায়াররা তো অনেক বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। তো তখনই দিল্লির দেশে তাকে একটা কাগজ দেখায় আর বলতে থাকে, স্যার, আমাদের কাছে কিচ্ছু নেই, এই কাগজ দিয়েও কোনো লাভ হবে না। এই বলেই সে ওই কাগজটা ছিঁড়ে তার সামনে ফেলে দেয়। তখনই নায়ারের সেদিনের সেই ছেলেটির কথা মনে পড়ে, যে ছেলেটি সেদিন দায়ারের কাছে একটা অভিযোগপত্র নিয়ে এসেছিল আর দায়ার সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো এরপরই নায়ার চলে যায় সেই ছেলের সাথে দেখা করতে, যাকে জোর করেই ব্রিটিশ মিলিটারিতে দিয়ে দেয়া হয়েছিল, কিন্তু তার কাছেও এখন কোনো প্রমাণ ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে। তাই সে নায়ারকে একজন ব্রিটিশ অফিসারের কথা বলে, মেজর ব্রিক্স, সেই পারবে নায়ারকে হেল্প করতে। নায়ার তখন জিজ্ঞেস করে, সে কেন আমাদের হেল্প করবে? ছেলেটা জানায়, কারণ সেই অফিসার অন্যান্য ব্রিটিশদের মতো নয়। সে জালিয়ানওয়ালাবাগে কি করেছিল জানেন? তখনই আমাদের সেদিনকার একটা দৃশ্য দেখানো হয়, যখন দায়ার তাকে শুট করতে বলছিল বারবার, তখন সে ইচ্ছে করেই বমি করার ভান করে যাতে তাকে শুট করতে না হয়। এই সব কিছু শুনে তো নায়ার খুব অবাক হয়ে যায়। এরপরই দৃশ্য চলে যায় কোর্টে। জজ নায়ারকে বলে, আপনার উইটনেসকে ডাকুন। এরপরে দেখা যায় নায়ার সরাসরি দায়ারকে ডেকে পাঠায়। তো সে কাঠগড়ায় আসার সাথে সাথেই তার দলের লোকজন কোর্টের মধ্যে পা দিয়ে সাউন্ড করতে থাকে। এটা দেখে তো দায়ার বেশ খুশিই হচ্ছিল। তখনই জজ তাদেরকে থামতে বলে। এরপর নায়ার তাকে জিজ্ঞেস করে যে, আপনি বলুন তো 13 তারিখ জালিয়ানওয়ালাবাগে আসলে কি হয়েছিল, আপনি কিভাবে ইনভলভ হয়েছিলেন? তখন দায়ার বলে, আমার কাছে ইনফরমেশন এসেছিল ওখানে সবাই আন্দোলন করছে, টেরোরিস্ট ছিল সবাই, সবার কাছে অস্ত্র ছিল, তাই আমি গিয়েই তাদের উপর অ্যাটাক করতে বলি। তখন নায়ার বলে, কিন্তু মিলিটারি লর মধ্যে তো পড়ে যে সবার আগে গিয়ে হয় টিয়ার গ্যাস ছাড়তে হবে বা তাদেরকে ওয়ার্নিং দিতে হবে। আপনি কি এগুলোর কিছু করেছিলেন? দায়ার বলে, না, আমি কিচ্ছু করিনি। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ওরা টেরোরিস্ট ছিল তাই মেরে ফেলেছি, তাছাড়া তাদের সবার হাতে অস্ত্র ছিল, আমি তো বলছি। তখনই নায়ার বলে, ও তাই নাকি? ছোট ছোট বাচ্চাদের হাতেও কি আপনি অস্ত্র দেখতে পেয়েছিলেন? যাক, এরপর নায়ার তাকে সেই ছেলেটার ছবি দেখায় যার অভিযোগপত্র সে ছিঁড়ে ফেলেছিল। সে তাকে বলে, আপনি কি এই ছেলেটাকে চেনেন? দায়ার বলে, না, চিনি না। নায়ার তখন বলে, এই ছেলেটা তো আপনার আন্ডারেই কাজ করছিল, আর একদিন আপনি তাকে আপনার বুট দিয়ে 25 বারের মতো লাথি মেরেছেন। কোন লিডার তার সোলজারকে এভাবে মারে? দায়ার বলে, 15 মিনিট লেট করে এসেছিল তাই মেরেছি। নায়ার বলতে থাকে, 15 মিনিট লেট করাতে কেউ কাউকে এভাবে মারে? আপনি তো কোনো মিলিটারি লই মেনটেন করেন না। এটা শুনেই তো দায়ার অনেক বেশি রেগে যাচ্ছিল। তখনই নিভাইল জজের কাছে পারমিশন নিয়ে দায়ারের কাছে আসে আর তাকে বলতে থাকে, ওরা আপনাকে উস্কানোর চেষ্টা করছে, আপনি একটু শান্ত থাকার চেষ্টা করুন। এ বলেই সে তার সিটে গিয়ে বসে। এরপর নায়ার জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন, এখন বলুন কিসের জন্য মেরেছিলেন? তখন দায়ার বলে যে, আমি যখন ওয়ার্ল্ড ওয়ারের সময় বার্মায় ছিলাম তখন একটা খবর আসতে 1.5 মিনিট লেট হওয়াতে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, আর সেখানে তো 15 মিনিট অনেক বেশি, তাই আমি রেগে গিয়ে এই কাজ করেছি। তখন নায়ার জজ সাহেবকে বলে যে, সেদিন শুধু এই ছেলেটা না, টোটাল 25 জন সোলজার বাইরে গিয়েছিল একটু মজা করতে, কিন্তু তাদেরকে মিস্টার দায়ার কিচ্ছু বলেনি, শুধুমাত্র এই ইন্ডিয়ান সোলজারকেই সে 25টা লাথি মেরেছে। তো এরপরই নায়ার মিস্টার দায়ারের মেডিকেল রিপোর্টস দেখায়, আর এই রিপোর্ট সে পেয়েছিল মেজর ব্রিক্সের কাছ থেকে, সেই তাদেরকে সহায়তা করেছে। তো এখানে নায়ার বলতে থাকে যে, এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে মিস্টার দায়ার মানসিকভাবে সুস্থ নয়, তার অনেক বেশি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুজ আছে। আর এই সবকিছু শুরু হয়েছিল তার ছোটবেলা থেকে। সে যখন অনেক ছোট ছিল তখন তার তোতলানোর সমস্যা ছিল, কথা বলতে গেলে তার অনেক বাধত, আর এটা নিয়ে কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট তাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করত, তাকে সবসময় তোতলা তোতলা বলে খেপাতো, অনেক বেশি বুলি করত। তাই ধীরে ধীরে সে ইন্ডিয়ানদেরকে ঘৃণা করতে শুরু করে। তার উপর তার নিজের বাবাও ইন্ডিয়ানদের পছন্দ করত না, সে ইন্ডিয়ানদেরকে ঘৃণা করাটা নিজের অধিকার মনে করত। আর
আর এই সবকিছু ধীরে ধীরে দায়ারের মধ্যেও বেড়ে উঠতে থাকে। আর এই জন্যই বড় হয়ে সে যখন ক্ষমতার অধিকারী হয় তখন সে তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে, যেটা সে জালিয়ানওয়ালাবাগেও করেছে। ইচ্ছা মতো মানুষ মেরেছে। এরপর নায়ার তাকে উস্কে দেওয়ার জন্য আরো কথা বলতে থাকে। তখনই তো মিস্টার দায়ার অনেক বেশি রেগে যায় আর নায়ারের কলার ধরে বলতে থাকে, বেশ হয়েছে ওদেরকে মেরেছি, আর এখন বেশি কথা বললে তোকেও মেরে ফেলবো, কারণ তোদের মতো ইন্ডিয়ানদের আমি ঘৃণা করি। ইন্ডিয়ানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শুনে তো এবার সবাই থমকে যায়। তো এর মানে এটাই দাঁড়ায় যে এতক্ষণ নায়ার এই দায়ারের বিরুদ্ধে যা যা বলছিল সবকিছু সত্যি। এবার তোর বিরুদ্ধে কেসটা আরো বেশি পাকাপোক্ত হয়ে ওঠে। এরপরই ফাইনাল শুনানির ডেট দিয়ে কোর্ট সেদিনের মতো মুলতবি করা হয়। কিন্তু এর মধ্যেই তো বেঁধে যায় বিপত্তি। নায়ারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস দিয়ে দেয় দায়ার, তাই নায়ারদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। তাই ফাইনাল শুনানির দিন নায়ার বা দিলরিত কেউই কোর্টে যেতে পারে না। এরপরই তো জুরি বোর্ডের ভিত্তিতে জজ সাহেব দায়ারকে খালাস করে দেয়, তাকে নির্দোষ প্রমাণিত করে, যেহেতু নায়ার বা দিলরিত কেউই কোর্টে হাজির হতে পারেনি। এতে তো নায়ার অনেক বেশি ভেঙে পড়ে। তাই এই সবকিছু বাদ দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে চলে যায় অনেক দূরে। আর এই সবকিছুর জন্য দিলরিতকেও তার বাবা বিয়ে করে নিতে বলে, এই সবকিছু ছেড়ে দিতে বলে। দিলরিত বাধ্য হয়ে তাই করে নেয়। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। তো এরপরই একদিন নায়ারের কাছে একটি চিঠি আসে, যেটা পাঠিয়েছিল কিরপাল সিং। সে লিখেছে, আপনার সাথে দেখা হওয়ার পর আমার ছেলে আমাকে চিঠি পাঠিয়েছিল। সে আপনার নামে অনেক ভালো ভালো কথা বলেছিল। এরপর কিরপাল সিং এটাও জানায় যে আমার ছেলে নিজেকে নিজে শেষ করে দেওয়ার মতো ছেলে নয়। ও তোর মা আর বোনকে হারানোর পরও একাই লড়াই করে যাচ্ছিল। ও কেন নিজেকে শেষ করবে বলুন? আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আর এর পেছনে রয়েছে ব্রিটিশ সরকার। এই চিঠি পড়ে তো নায়ার একেবারেই শকড হয়ে যায় আর সাথে সাথেই দিলরিতের সাথে যোগাযোগ করে। এরপরে তারা আবারও আপিল করে দায়ারের বিরুদ্ধে। দুজন মিলে আবারও প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। তো বেশ কয়েকদিন যাওয়ার পর শুনানির দিন চলে আসে। তবে এখানে যেই জজ ছিল সে ছিল দায়ারের কেনা গোলাম। তাই কেস শুরু হওয়ার সাথে সাথেই সে নায়ারের থেকে কোনো কথাই শোনে না। তখনই সে কেসটা খারিজ করে দেয়। আর এই কাণ্ড দেখে তো কোর্টের সবাই অবাক হয়ে যায় যে একজন জজ কিভাবে এমন করতে পারে। তখন নায়ার একটা বুদ্ধি আটে। সে ইচ্ছে করে জজের সাথে দুর্ব্যবহার করতে থাকে। তখনই তো তাকে হেফাজতে নেওয়া হয়, তার বিরুদ্ধে মামলাও ঠুকে দেওয়া হয়। আর সে তো এটাই চাচ্ছিল। কিন্তু নায়ারের মনে মনে কি প্ল্যান তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই চলে আসে মামলার শুনানির দিন। তো তখন নায়ারকে বলা হয় সে এরকম কেন করেছিল। সে যেন জজ সাহেবকে সরি বলে আর একটা লিখিত মাফিনামাও যেন দেয়। নায়ার তো সাথে সাথেই আবার সে দায়ারের সম্পর্কে বলা শুরু করে। তখনই তাকে থামতে বলে জজ সাহেব, কারণ এটা তো দায়ারের কেস না, নায়ারের কেস। কিন্তু এতে নায়ারকে থামানো যায় না, কারণ কোর্টে একটা রুলস আছে। নায়ার কেন সেদিন জজের সাথে দুর্ব্যবহার করেছিল সেটা বলার একটা সুযোগ পাবে সে। সেটার জন্য সে যদি অন্য কোনো কেস টানতে চায় সেটা সে টানতে পারবে। এ কারণেই নায়ার সুযোগ বুঝে দায়ারের কেসটা টেনে আনে। এরপর সে বলতে থাকে, দায়ারের কেসের শেষ শুনানির দিন আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় ওরা। জজ সাহেবকেও টাকা খাওয়ায়। আর জুরি বোর্ডের সবাই কিন্তু সেদিন দায়ারের পক্ষে ছিল না, কেউ কেউ তার বিপক্ষেও ছিল। তারা তাকে অপরাধী মনে করত। তো সেই সময় দায়ার দেখা যায় জুরি বোর্ডের একজন মেম্বারকে আনে। সে জানায় যে হ্যাঁ, সে সহ আরো অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে দায়ার অপরাধী, কিন্তু তাদের সবাইকে বিভিন্ন ছুতো দিয়ে ব্রিটিশ সরকার দেশে পাঠিয়ে দিয়েছে। এরপরে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত জানিয়েছে জনগণকে। তো এরই সাথে সাথে এটা প্রমাণ হয়ে যায় যে দায়ার আসলেই অপরাধী। আর সেদিন জালিয়ানওয়ালাবাগে সে ইচ্ছে করেই সেই জেনোসাইড চালিয়েছিল। দায়ারের সাথে সাথে সেই জজ সাহেব আর জুরি বোর্ডের কয়েকজনকেও অপরাধী হিসেবে গণ্য করা হয়, কারণ তারা একজন হত্যাকারীকে সাথ দিচ্ছিল। দায়ারকে যারা যারা সঙ্গ দিয়েছিল প্রত্যেকের নামই এখানে উঠে আসে। অবশেষে নায়ার সেই জালিয়ানওয়ালাবাগের আসল সত্য সবার সামনে প্রকাশ করতে পেরেছে। আসলে কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না, একটা না একটা সময় তা প্রকাশ হবেই হবে, যেমনটা হয়েছে এই গল্পে। তো এই তো ছিল ভারতের সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো একটি গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।